স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 পেপার এবং এসএসসি 2 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আর লাস্ট মিনিট সাজেশন মানে যে প্রশ্নগুলো তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আজকে তোমাদের আমি বলে দেব। তার আগে তোমরা একটু কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও। কোয়েশ্চেন প্যাটার্নটা একটু তোমাদের মনে করিয়ে দিতে চাই। দেখো, তোমাদের ডিএসসিসি 2 পেপারে 3 ধরনের কোয়েশ্চেন থাকবে। 75 নম্বরের পরীক্ষা, সেখানে 3 ধরনের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে, 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এবং তোমাদের যে এসএসসি পেপারটা আছে, এসএসসি পেপারে 20 নম্বরের প্রশ্নে 2টো অ্যান্সার করতে হবে এবং তোমাদের 2 নম্বরের 5টা এসএকিউ থাকবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর এখানে কিন্তু প্রশ্নের সংখ্যা আমি আবারও বলছি খুব কম রেখেছি। যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন অতি অবশ্যই তোমাদের তৈরি করতে হবে, সেই প্রশ্নগুলোর পাশে আমি স্টার দিয়ে দিয়েছি। ভালো করে তোমরা সাজেশনটা দেখো। আরেকটা বিষয় তোমাদের একটু বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি পরবর্তী সেমিস্টারের জন্য কেউ অ্যাডমিশন নিতে চাও, এখন থেকেই তোমরা যোগাযোগ করতে পারো, অর্থাৎ অ্যাডমিশন নিতে পারো। পরীক্ষা শেষ হলেই আমাদের 3rd সেমিস্টারের ক্লাস শুরু হবে। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও আর সঙ্গে থেকো। মক টেস্টের প্রশ্ন আলোচনা করব এরপরে এবং কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 20 নম্বর, 10 নম্বর এবং 5 নম্বরের আলোচনা করে দেব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো সাজেশনটা তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো, 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, মডিউল 1 থেকে প্রথমে দেখে নাও। আর যেগুলো স্টার দেওয়া প্রশ্ন আছে, এই স্টার দেওয়া প্রশ্নগুলো অতি অবশ্যই তোমাদের তৈরি করতে হবে। এই প্রশ্নগুলো বাদ দেওয়া চলবে না। এছাড়া তোমরা অন্যান্য প্রশ্নগুলো একটু দেখে যেতে পারো, তবে স্টার দেওয়া প্রশ্নগুলো তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আছে, ভারতের সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। এটা তোমরা প্রথম সেমিস্টারে কনস্টিটিউশনাল ভ্যালু যে সাবজেক্টটা ছিল, সেই সাবজেক্টের মধ্যেও এই প্রশ্নটা তোমরা পড়েছো, তো এই প্রশ্নটা অতি অবশ্যই দেখে যাবে। পরের প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটাও ভালো প্রশ্ন, ঠিক আছে, এটাও তোমরা ভালো করে দেখতে পারো। তারপরের প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। নেক্সট আছে, দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার। এটা কি আছে? এটা হচ্ছে সাম্যের অধিকার। তারপরেরটা হচ্ছে স্বাধীনতার অধিকার। তারপরের প্রশ্ন দেখো, ভারতে গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট দেখো, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক লেখো। আবারও বলছি, যেগুলো স্টার দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক লেখো। তারপরে আছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী তোমরা ক্লাস 12-এ পড়ে এসেছো, একটু তোমরা দেখে যেও, ঠিক আছে। এটা তোমাদের 10 নম্বরেও দিয়ে দিতে পারে, তখন কিন্তু একটু দেখে যাওয়া দরকার আছে। ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। তারপরে আছে, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। এই জরুরি ক্ষমতাটাও তোমরা ক্লাস 12-এ পড়ে এসেছো, সেখানে 3 ধরনের জরুরি ক্ষমতা আছে, ধারাগুলো উল্লেখ করে একটু যদি লিখতে পারো, তাই একটু দেখে যাবে। নেক্সট কি আছে দেখো, মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে তোমাদের যে প্রশ্নগুলো আছে, সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। আর ভারতে কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার খুব চান্স, ঠিক আছে, এই প্রশ্নটা একদম ভালো করে তোমরা দেখবে। তারপরে দেখো, ভারতের সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রস্তাবগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক লেখো। তারপরে প্রশ্ন আছে, দেখো, লোকসভায় আইন পাসের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন, রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে, দেখো, হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, ভারতে কেন্দ্রীয় আইনসভার গঠন ও কার্যাবলী। এখানে হচ্ছে এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মধ্যে একটা প্রশ্ন তোমাদের আসার চান্স কিন্তু খুব বেশি। তারপর দেখো,
নির্দেশমূলক নীতির গুরুত্ব আর মৌলিক অধিকারের সঙ্গে এর পার্থক্য, এই প্রশ্নটাও দেখে যেতে পারো একটু। যেগুলো স্টার দেওয়া আছে আর কি সেগুলো ভালো করে দেখতে হবে এবং অন্যান্যগুলো একটু দেখার চেষ্টা করবে, যদি একটু পারো দেখার চেষ্টা করবে যাতে অল্প অন্তত লিখে আসতে পারো। দেখো, কারণ অনার্সের প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, যে খুব ইজি কোয়েশ্চেন দেবে পাস কোর্সের মতো তেমন নয়, অনার্সের একটু কোয়েশ্চেন সাধারণত কঠিন হয়। পরে আছে যে কোয়েশ্চেনটা আছে লোকসভা ও বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। এবারে হচ্ছে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, 5 নম্বরের প্রশ্ন তো শর্ট নোটস লিখতে হবে, হাফ পেজের মতো লিখলেই যথেষ্ট, ঠিক আছে, হাফ পেজের মতো লিখলেই যথেষ্ট। সেক্ষেত্রে এগুলো সবই করতে হবে, এখানে স্টার দিয়ে নি, তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ সেই কারণে এই প্রশ্নগুলো তোমাদের দেখে যাওয়া দরকার। তবে যে সাজেশান দেখতে পাচ্ছ, সাজেশানের ধরো 9টা প্রশ্ন আছে, এখানে 9টা প্রশ্ন আছে, প্রথম 5টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, তার থেকেও যদি কম বলো প্রথম 4টে সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ সাজেশানের যেগুলো প্রথমের দিকে আমি রেখেছি সেই প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেনগুলো এবার পড়ছি, শুনে নাও একটু। ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। নেক্সট আছে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা। পরের প্রশ্ন হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক। তারপরের প্রশ্ন নির্দেশমূলক নীতির তাৎপর্য। তারপরের প্রশ্ন নাগরিকতা অর্জনের পদ্ধতি, নাগরিকতা অর্জনের পদ্ধতি। পরের প্রশ্ন হচ্ছে ভারতে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। তারপরে প্রশ্ন সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। এবারে মডিউল টু থেকে দেখো, মডিউল 2 থেকে যেগুলো আছে দেখো ঠিক একইভাবে এখানে মডিউল 2তে ধরো প্রশ্ন আছে তোমাদের, দেখো প্রশ্ন কটা আছে, প্রশ্ন আছে 10টা। সেখানে প্রথম দিকে যে প্রশ্নগুলো আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রথম 5টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, তারপর প্রথম 8টা প্রশ্ন, তারপর প্রথম 10টা, এইভাবে, ঠিক আছে। এবার দেখো প্রশ্নগুলো লোকসভার স্পিকারের ভূমিকা, হাইকোর্টের কার্যাবলী, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, কমিটি ব্যবস্থা আলোচনা করো, বিচার বিভাগীয় সক্রিয়তা কাকে বলে, সংবিধান সংশোধন পদ্ধতি। তারপরে আছে দেখো সংসদীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপর কিছু ধারা তোমাদের দেখে যেতে হবে, যেমন 368 নম্বর ধারা, 239 নম্বর ধারা, তারপরে হচ্ছে 356 নম্বর ধারা, 377 নম্বর ধারা, এই ধারাগুলো একটু তোমাদের দেখে যেতে হবে। পরের প্রশ্ন হচ্ছে অর্থ বিল বলতে কি বোঝো। তারপরে হচ্ছে লোকসভার স্পিকারের নিরপেক্ষতা। এই হচ্ছে তোমাদের ডিএসসিসি 2 পেপারের সাজেশন। এবার এসিসি 2 পেপারের জন্য কোন প্রশ্নগুলো তৈরি করবে একটু শুনে নাও। এবারে তোমরা এসিসি 2 পেপারে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। দেখো এখানে মডিউল 1 থেকে, দেখো মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো দিয়েছি, দেখো এখানে খুব কম প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে দেখো লেখো জারি বা রিট বলতে কি বোঝো। তার সঙ্গেই আছে ভারতীয় সংবিধানে বর্ণিত সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিভিন্ন প্রকার লেখো জারির পদ্ধতি আলোচনা করো। ওই বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা, উৎপেষণ, এইগুলো তোমাদের করতে হবে। তারপরে দেখো, তারপরে আছে ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে দেখো জনস্বার্থ মামলা বলতে কি বোঝো, সাম্প্রতিক একটি জনস্বার্থ মামলা সম্পর্কে আলোচনা করো। এই বিচার বিভাগীয় সক্রিয়তা যেটা আছে এটা ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন হচ্ছে জনস্বার্থ মামলা দায়ের করার প্রক্রিয়াটি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন ভারতে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে কি বোঝো। ভারতে কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আসলে এই কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে যে বিস্তারিত আলোচনা বা এই প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশ্নটা এইভাবে ঘুরিয়েও আসতে পারে যে প্রশাসনিক ট্রাইব্যুনালের যে ধারণা সেই সম্পর্কে একটি টিকা লেখো, ঠিক আছে, অর্থাৎ প্রশাসনিক ট্রাইব্যুনাল যেটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে ওই প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, ভালো করে প্রশাসনিক ট্রাইব্যুনালটা তোমাদের দেখতে হবে। এবার মডিউল 2 দেখো, দেখো মডিউল 1-এ আমি চারটে প্রশ্ন ইম্পর্টেন্ট বলেছি, 5টা মোট প্রশ্ন দিয়েছি, সেখানে 4টে প্রশ্ন আমি তোমাদের স্টার দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে একটু প্রশ্ন বেশি হয়, সেখানে কি কি প্রশ্ন হতে পারে দেখো লোক আদালত বলতে কি বোঝো, লোক আদালতের গঠন, কার্যাবলী আর সাধারণ আদালতের সঙ্গে এর পার্থক্য। এই প্রশ্নটা আমি স্টার্ট দিইনি, তবে এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, একটু দেখে যেতে পারো। লোক আদালতটা তোমরা জানো, ক্লাস 12-এ লোক আদালত পড়ে এসেছো, পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়েছো মানে তোমরা ভালো ছাত্রছাত্রী, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা ভালোবেসে পড়ো, তাই এটা আসার আগে তোমরা পড়ে এসেছো, একটু এটা পড়ে নেবে যে লোক আদালতের সাথে সাধারণ আদালতের কি ডিফারেন্ট আছে। পরের প্রশ্ন হচ্ছে ভারতে অধস্তন আদালত হিসাবে দিওয়ানি ও ফৌজদারি আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে ভারতের রাজনৈতিক দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ভারতের রাজনৈতিক দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে
রাজনৈতিক দলত্যাগ বলতে কি বোঝো? রাজনৈতিক দলত্যাগের কারণগুলি উল্লেখ করো। তারপরে প্রশ্ন, জনপ্রতিনিধিত্ব আইন 1950 সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, পারিবারিক আদালত সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, গ্রাম ন্যায়ালয় বলতে কি বোঝো? ইহার ঐতিহাসিক পটভূমি, বৈশিষ্ট্য এবং এর সীমাবদ্ধতা আলোচনা করো। তারপরে প্রশ্ন, সীমাবদ্ধতার আইন 2002 সম্পর্কে আলোচনা করো। আর দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে ভারতের মহিলা আদালত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা, মহিলা আদালতটা ভালো করে দেখে যাবে। আরেকটা হচ্ছে ভারতের জনপ্রতিনিধিত্ব আইন 1951 সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। পরীক্ষা দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কতটা তোমরা কমন পাচ্ছ।